আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি, এলবি মিডিয়া একাডেমি, চারশালা, নারায়ণগঞ্জ, স্থাপিত 2005। আজকে এলবি শেষ পর্বের পরীক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক পর্বের নিয়ে আলোচনা করব। সম্পত্তি হস্তান্তরের পর্ব ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমি পোস্ট করে যাচ্ছি। আজকে তার ধারাবাহিকতায় বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনের প্রথম অংশটাকে নিয়ে আলোচনা করব। আপনারা যে চ্যানেলটি নতুন দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরীক্ষা পর্যন্ত এবং ইন ফিউচার এগুলি সম্পর্কেও ধারণা নিয়ে অন্যান্য এলএলবি যারা পড়ছেন ভবিষ্যতে এখান থেকে ভিডিওগুলি দেখে একটু একটু হলেও ধারণাগুলি পেয়ে যেতে পারবেন বলে বিশ্বাস করছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন যে আসলে বুদ্ধিভিত্তিক সম্পত্তিটা কি। বুদ্ধিভিত্তিক সম্পত্তিকে বলছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট, বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন। একটা সময় পর্যন্ত এই জাতিগোষ্ঠী কখনো চিন্তাই করতো না যে বুদ্ধিও একটা অ্যাসেট হতে পারে, কিন্তু কালক্রমে বিজ্ঞানিক কষ্টতার যুগে আমরা প্রতিনিয়ত দেখছি যে বুদ্ধিবৃত্তিটাই একটা ভাইটাল পার্ট রোল প্লে করছে সারা ওয়ার্ল্ডে। অর্থ উপার্জনের খুব শক্ত একটা মাধ্যমে পরিণত হচ্ছে বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল ম্যাটার। ইনফরমেশন টেকনোলজি থেকে শুরু করে একটা সময় বিশ্ব শারীরিক পরিশ্রমের তুলনায় মানসিক পরিশ্রমের দিকে যাচ্ছে, এটা দৃশ্যমান। বুদ্ধিভিত্তিক সম্পত্তি হচ্ছে মানুষ সাধারণত মেধা ও তার বুদ্ধি খাটিয়ে যে সম্পত্তিগুলি অর্জন করতে পারে সেই সম্পত্তিগুলি হচ্ছে মূলত বুদ্ধিভিত্তিক সম্পত্তি। সহজ কথা হচ্ছে এটা, মোট কথা হচ্ছে মেধা শক্তি খাটিয়ে যা আসতেছে সেটাই হচ্ছে মূলত ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এখন এই বুদ্ধিভিত্তিক সম্পত্তিগুলি মূলত আসলে কি কি? এগুলি ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট, মূলত এগুলি হচ্ছে মূলত বুদ্ধিভিত্তিক পেটেন্ট। এবং পেটেন্টকে আবার দুইটা ভাগ কিন্তু আছে পেটেন্টের মধ্যে, পেটেন্ট এন্ড ডিজাইনে। এগুলোর জন্য এই তিনটার জন্য বাংলাদেশে আলাদা আলাদা আইন কিন্তু রয়েছে। ট্রেডমার্ক এটার একটা আলাদা, বুদ্ধিভিত্তিকের মধ্যে পেটেন্ট এন্ড ডিজাইনের একটা আলাদা, কপিরাইটের একটা আলাদা। সে বিষয়গুলিকে আমরা জানবো। আমরা প্রথমে জানলাম বুদ্ধিভিত্তিক সম্পত্তিগুলি কি কি, একটু ধারণা নিলাম। বুদ্ধিভিত্তিক সম্পত্তির ক্যারেক্টারটা কি হবে, প্রকৃতিটা কি। নর্মালি হচ্ছে এটা কি স্পর্শ করা তো আপনি ওভাবে যাচ্ছে না। বুদ্ধিভিত্তিক সম্পত্তির মূলত উদ্ভাবনী কর্ম। এই কর্মটা প্রকৃতিটা হচ্ছে মোটামুটি একই রকম, এর মাধ্যমে এটা টাচ করা যাচ্ছে না, কিন্তু এটা বাধাহীনভাবে উপভোগ করা যায় বুদ্ধি খাটিয়ে। যেমন একটি যন্ত্র বা মেশিন কেউ মেধা শক্তি দিয়ে উদ্ভাবন করে থাকেন, এক্ষেত্রে যে কৌশলটা অবলম্বন করছেন সেই কৌশলটা হচ্ছে মেধা শক্তি। নর্মাল ফোন থেকে স্মার্টফোনটা একটা ভিন্ন ধরনের মেধা শক্তির আবির্ভাব। আবার স্মার্টফোনে আধুনিকতর প্রযুক্তি, স্মার্টফোনের বিভিন্ন আকৃতিগত পরিবর্তন, এটা স্লাইডের মতো ভাঁজ করে রাখা, এগুলিও কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা অংশ। ইন্টেলেকচুয়াল প্রপার্টি নির্ভর এই দুনিয়াতে ক্রমশ স্মার্টফোন থেকে শুরু করে আমাদের চতুর্দিকে বদলে যাওয়া সে পুরনো আমলের বৃহৎ আকৃতির টিভি থেকে এলসিডি, এলইডি হয়ে ভবিষ্যতে অদৃশ্য কোনো টিভির দিকে চলে যেতে পারে, যে ওটাতে হয়তো কোনো একটা দেয়ালই যথেষ্ট টিভিতে আসার জন্য। এই সকল কাজগুলি হচ্ছে এটা প্রকৃতি, হচ্ছে এটা একটা কৌশল বা বুদ্ধিমত্তার প্রয়োগ বা মেধা শক্তির প্রয়োগ। এগুলিকে মূলত মেধাভিত্তিক শক্তি বলা হচ্ছে, যেগুলির ক্ষেত্রে মানুষ বিভিন্নভাবে এটা পেয়ে থাকতে পারে। বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম এগুলির মধ্যে ইনক্লুড হতে পারে, চলচ্চিত্রে ভ্যারিয়েশন আসতে পারে, শব্দের রেকর্ডিং এর ভ্যারিয়েশন এসছে, উন্নত থেকে উন্নতর প্রযুক্তি যাচ্ছে। এগুলো হচ্ছে বুদ্ধিভিত্তিক আইনের প্রকৃতি। এই বিষয়গুলি খেয়াল রাখবেন, তাহলে আপনারা প্রকৃতিটা লিখে ফেলবেন যে এগুলি কিরকম। এই আমাদের আশেপাশে যে ডিজিটাল যে জগৎটার মধ্যে আমরা আছি ওটা কিরকম, ওই ক্যারেক্টারটা মূলত বুদ্ধিভিত্তিক। ওখানে তো শক্তির প্রয়োগটা আমরা দেখছি না, যে শক্তি খাটিয়ে কূপ থেকে পানি তুলছেন, ওটা তো শক্তি। শরীরের শক্তিটাকে আমরা ক্যালোরি পুড়িয়ে ক্যালোরি বার্ন করার মাধ্যমে, শক্তি প্রয়োগ করার মাধ্যমে, মাসেলসকে প্রয়োগ করার মাধ্যমে কাজ করাচ্ছে। আর এটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছি, সে কৌশলটা হচ্ছে বুদ্ধিভিত্তিকের বিষয়। এখন বলছে সম্পত্তি আর বুদ্ধিভিত্তিক সম্পত্তির মধ্যে পার্থক্য কি। সম্পত্তিটা সম্পর্কে বিষয়টা হচ্ছে যা দর কষাকষি বিক্রি করা যায়, এটাও দর কষাকষি বিক্রি করা যায়, ঠিক আছে, কিন্তু কৌশলগত ব্যাপারটা হচ্ছে ভিন্ন। দুটার মধ্যে একই রকম দেখা গেল দুইটাই সম্পত্তি, কিন্তু দুটার মধ্যে ভিন্নতা রয়েছে। সম্পত্তি আর বুদ্ধিভিত্তিক সম্পত্তির মধ্যে পার্থক্য যদি আমরা বলি, তাহলে আমরা বলবো বুদ্ধিভিত্তিক সম্পত্তি তো মোটেই স্পর্শ করা যায় না, এটা টাচ করার মতো, এটা নট টাচেবল, কিন্তু ওটা কি স্পর্শ করা যায়। সম্পত্তি, স্থাবর সম্পত্তি, গাছ, বৃহৎ আকৃতির গাছ, জমি, এগুলি স্পর্শ করা যায়, বুদ্ধিভিত্তিক সম্পত্তি স্পর্শ করা যায় না। কাজে একটা অমিল। 2 নম্বরটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পত্তির সাধারণ সম্পত্তির তাকে দেখার দৃষ্টিভঙ্গি থেকে আলাদা। বুদ্ধিভিত্তিক সম্পত্তিকে সাধারণ সম্পত্তির সংজ্ঞায় পরে ভাগ করা যায় না, কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তিটার সাধারণ সম্পত্তি ভাগ করা যায়, স্থাবর, অস্থাবর, এরকম বিভিন্নভাবে ভাগ করা যায়। বুদ্ধিভিত্তিক সম্পত্তির পরিধি কিন্তু খুব সীমিত, কারণ সাধারণ সম্পত্তির মধ্যে তো আসবে না, এখানে আসবে পেটেন্ট এন্ড ডিজাইন, কপিরাইট, ট্রেডমার্ক, এগুলি, এই বিষয়গুলি আসবে। কাজে ব্যাপারগুলি এখানে খুব সীমিত পরিসরে কাজ করবে। এগুলি মূলত হচ্ছে পার্থক্য লেভেলের। ওই যে বললাম ছোট ছোট প্রশ্ন আসছে 3টা 4টা করে,
4টা প্রশ্নে কিন্তু 20 মার্ক, প্রতিটা জন্য 5 করে। খুব বেশি লেখার কি প্রয়োজন? খুব বেশি করে লেখার প্রয়োজন নাই, লিখে যেতে হবে, বুঝে লিখতে পারলেই 5 নম্বরটা চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো বুদ্ধিভিত্তিক সম্পত্তির আন্তর্জাতিক বৈশিষ্ট্যটা কি হবে। আন্তর্জাতিক বৈশিষ্ট্য বলতে মূলত কোন বিষয়গুলি লিখবেন, এই বিষয়টা যদি বুঝতে যান, বুদ্ধিভিত্তিক সম্পত্তি মানে ব্রেনের মেধাশক্তি খাটিয়ে যেটা ওই ক্যারেক্টারগুলির মধ্যে যা যা পড়তে পারে সেই বিষয়গুলি আপনার সামনে উঠে আসবে। এগুলির মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য কাজ করে থাকবে, এটা বুদ্ধি শক্তি সম্পন্ন, মেধা শক্তি সম্পন্ন, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যবহার করা যায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে কেউ এটা অপপ্রয়োগ করলে সেজন্য ক্ষতিপূরণ আদায় করা যায়, ইত্যাদি বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকবে। একটা সমিতি নির্ভর থাকবে, সমিতি নির্ভর না হলে কিন্তু আপনি সুবিধাটা পাবেন না। আন্তর্জাতিক বৈশিষ্ট্যের মধ্যে এই বিষয়গুলি কিন্তু মুখ্য ভাইটাল হিসেবে আসবে। বিভিন্ন বিষয়গুলি বিভিন্নভাবে কেউ বিভিন্ন লোক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, এটা সত্য। কিন্তু বৈশিষ্ট্যের বিষয়গুলির ক্ষেত্রে হচ্ছে মৌলিক থিমটা হচ্ছে ক্যারেক্টারটা মানে যেহেতু বুঝি এটা মেধাশক্তি খাটিয়ে করে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে হয়, আন্তর্জাতিক পরিমণ্ডল হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে রাষ্ট্রীয় বিষয়গুলি রেজিস্ট্রেশন না করলে আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলের সুবিধা পাবেন না, ক্ষতিপূরণ পাবেন না। কপিরাইট, পেটেন্ট, ডিজাইন নিয়ে ইন ফিউচার আপনারই প্যাটেন্টটা খাটিয়ে যদি অন্য কেউ কোনো কিছু উদ্ভাবন করে ফেলে আপনি সেখানে দাবি করতে পারবেন না। এগুলিকে রেজিস্টার্ড প্রতিষ্ঠানের মাধ্যমে করলে তারা সেই জায়গা থেকে আপনাকে ক্ষতিপূরণ এবং উপযুক্ত প্রতিকার অন্তত নিষেধাজ্ঞা এই বিভিন্ন জনের মাধ্যমে আপনাকে সেই সুবিধাগুলি পাইয়ে দিতে পারে। এটা আন্তর্জাতিক আইনের একটা বৈশিষ্ট্য কাজ করে থাকে। যদি আপনি সেই পরিমণ্ডলের সদস্য হতে পারেন, সেই বিষয়গুলি একটু গুছিয়ে এখান থেকে লিখে দেবেন, তাহলে এই প্রশ্নটা আপনারা পেরে যাবেন।